যে কারণে আড়ালে ওসমান হাদির স্ত্রী অনুসন্ধানে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এবার হাসিনাকে ফেরত দিতে সম্মত হলো নয়াদিল্লি বিএনপির সাথে ভারতের গোপন চুক্তি, চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের গণমাধ্যম জগতে এমন ঘটনা বিরল, খুবই কম ঘটে যেখানে সাংবাদিকদের ক্যামেরা অসহায় হয়ে পড়ে, যেখানে শত চেষ্টা করেও একটা মুহূর্ত ধারণ করা যায় না। গত কয়েকদিন ধরে সারা দেশে যে খবরটি আলোড়ন তুলেছে সেটি হলো শরীফ ওসমান হাদির মৃত্যু। কিন্তু এই মৃত্যুর সংবাদের পাশাপাশি আরেকটা বিষয় মানুষের মনে গভীর কৌতূহল জাগিয়ে তুলেছে, সেটি হলো তার স্ত্রীর পরিচয়। কে এই রহস্যময় নারী যাকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি? কেন তিনি এত আড়ালে থাকেন? স্বামীর মৃত্যুর পরেও কেন তিনি জনসম্মুখে আসেননি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসেছে সেটা সত্যি অবিশ্বাস্য। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদের নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ শোকে মোহমান, কেউ বা অস্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু সবার মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত বড় একজন ব্যক্তিত্বের স্ত্রী কোথায়? তাকে কেন কোথাও দেখা যাচ্ছে না? সাধারণত এ ধরনের পরিস্থিতিতে পরিবারের সদস্যরা সামনে আসেন, মিডিয়ার মুখোমুখি হন, কিন্তু এখানে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। যেন এক অদৃশ্য মানুষের কথাই বলা হচ্ছে, যেন তার কোনো অস্তিত্বই নেই। এই রহস্য ভেদ করতে গিয়ে সাংবাদিকরা যা জানতে পারলেন তা এক অনন্য গল্পের জন্ম দিল। হাসপাতালের মর্গে সেদিন ভোর থেকেই জমায়েত শুরু হয়। সাংবাদিক, ক্যামেরাম্যান, সাধারণ মানুষ সবাই অপেক্ষায় কখন আসবেন পরিবারের সদস্যরা, কখন দেখা যাবে সেই রহস্যময় স্ত্রীকে যাকে এতদিন কেউ দেখেনি। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল, ক্যামেরা লেন্স প্রস্তুত, সবাই সতর্ক, একটা গাড়ি এলেই ক্লিক ক্লিক শব্দ শুরু হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তটি কখনো আসে না যখন সেই মুখ দেখা যাবে। সকাল 9টার দিকে হঠাৎ একটা গাড়ি এসে থামলো হাসপাতালের গেটে। সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে গেল হাসপাতালের। স্টাফরা যেন আগে থেকেই প্রস্তুত ছিলেন, তারা দ্রুত এগিয়ে গেলেন। সাথে ছিল বিশাল আকারের দুইটা চলমান পর্দা। এই পর্দা দেখে সবাই বুঝলো যে এবার কিছু একটা ঘটতে যাচ্ছে। গাড়ির দরজা খোলার আগেই সেই পর্দা দিয়ে গাড়িটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হলো। ভেতরে কে আছেন তা দেখার কোনো উপায় রইল না। সাংবাদিকদের কাছে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু নিরাপত্তা কর্মীরা কঠোরভাবে সবাইকে দূরে সরিয়ে রাখলেন। কেউ কেউ উঁচু জায়গায় উঠে দেখার চেষ্টা করলেন, কিন্তু সেই পর্দার উচ্চতা এতটাই বেশি ছিল যে কোনোভাবেই ভেতরে দৃষ্টি ফেলা সম্ভব হলো না। এক সাংবাদিক জানালেন যে তিনি 15 বছর ধরে এই পেশায় আছেন, কিন্তু এমন দৃশ্য কখনোই দেখেননি। সাধারণ মানুষ প্রচার চায়, ক্যামেরার সামনে আসতে চায়, কিন্তু এখানে উল্টো চিত্র। এখানে আড়াল হওয়া হচ্ছে, এবং সে আড়াল এতটাই নিখুঁত যে একটা ছায়াও ধরা পড়ছে না। পর্দার আড়ালে কি হচ্ছিল সেটা জানার কোনো উপায় নেই, শুধু অনুমান করা যাচ্ছিল যে ভেতরে কেউ একজন গাড়ি থেকে নামছেন। তারপর ধীরে ধীরে মর্গের দিকে এগিয়ে যাচ্ছেন সেই চলমান পর্দা। তার সাথে সাথেই চলছে যেন একটা চলন্ত দেয়াল, যেন একটা অদৃশ্য দুর্গ। কেউ ভেতরে ঢুকতে পারছে না, কেউ বাহির থেকে দেখতেও পারছে না। হাসপাতালের ভেতরে যারা ছিলেন তাদের কাছ থেকে পরে কিছু তথ্য জানা যায়। তারা বলেছেন যে মর্গে প্রবেশের আগে সেখানকার সব পুরুষ স্টাফদের বাইরে যেতে বলা হয়। শুধু মহিলা স্টাফরা ভেতরে ছিলেন, এবং তারও নির্দেশনা পেয়েছিলেন যে কোনো ছবি তোলা যাবে না, মোবাইল ফোন বাইরে রাখতে হবে। এই নির্দেশনা এতটাই কঠোরভাবে মানা হয়েছিল যে ভেতরে কি ঘটছে তার কোনো রেকর্ডও ছিল না। একজন মহিলা স্টাফ পরে অফ দ্য রেকর্ডে জানিয়েছিলেন যে ভেতরে একজন নারী এসেছিলেন। তিনি পূর্ণ পর্দায় ছিলেন, মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা, শুধু চোখও দেখা যাচ্ছিল না। হাতে মোজা ছিল, পায়ে মোজা ছিল, কোনো অংশ উন্মুক্ত ছিল না। তিনি তার স্বামীর মরদেহের পাশে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ। কি বলেছিলেন বা কেঁদেছিলেন কিনা সেটাও জানা যায়নি, কারণ কেউ কাছে যাওয়ার সাহস পায়নি। শুধু দূর থেকে দেখেছেন যে তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ। মর্গ থেকে বের হওয়ার সময় একই দৃশ্য। সেই বিশাল পর্দা আবারও সক্রিয় হলো, গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়া হলো তাকে। কেউ একটা ছায়াও দেখতে পেল না। গাড়ি চলে গেল, সাংবাদিকরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এত প্রস্তুতি নিয়ে এসেছিলেন, কিন্তু একটা ফ্রেমও পেলেন না। এই ঘটনার পর সবার সামনে একটাই প্রশ্ন জমা হতে থাকলো, কে এই নারী? কেন এতটা কঠোরভাবে পর্দা মানেন তিনি? স্বামীর মৃত্যুর মতো কঠিন সময় কেন একটু শিথিলতা দেখালেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক তথ্য বেরিয়ে আসে। জানা যায় যে শরীফ ওসমান হাদি 2020 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম রাবেয়া শম্পা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের কন্যা। বিয়ের পর থেকেই তিনি সম্পূর্ণ আড়ালে ছিলেন। ওসমান হাদির মতো এত পরিচিত মানুষের স্ত্রী হয়েও তাকে কেউ কখনো দেখেনি। কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি।
কোনো সামাজিক মাধ্যমেও তার কোনো ছবি নেই। পরিবারের বাইরে কেউই তার মুখ চেনে না। 2024 সালের 21শে ফেব্রুয়ারি তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। সে সময় তিনি সম্পূর্ণ আড়ালে ছিলেন। হাসপাতালে যাওয়া আসার সময় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কেউ তাকে দেখতে পারেনি। শুধু জানা গেছে যে একটি ছেলে হয়েছে। মা ও শিশু উভয় সুস্থ আছেন। যারাই পরিবারের কাছের মানুষ তারা জানিয়েছেন যে রাবেয়া শম্পা অত্যন্ত ধার্মিক একজন নারী। ইসলামের পর্দার বিধান তিনি অক্ষরে অক্ষরে মেনে চলেন। তার মতে পর্দা শুধু কাপড়ের বিষয় নয়, এটা একটা জীবন দর্শন, একটা বিশ্বাসের প্রতিফলন। এই বিশ্বাস থেকে তিনি কোনো অবস্থাতেই সরে আসতে একদমই রাজি না। স্বামীর জীবদ্দশায় যখন তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন তখনও স্ত্রীকে সাথে নিতেন না। অনেকে এটা নিয়ে কৌতূহলী হতেন, জিজ্ঞেস করতেন কেন আসছেন না। উত্তর পেতেন যে তিনি পর্দানশীল, তিনি বাইরে বের হন না। এর উত্তরে কেউ সন্তুষ্ট হতেন, কেউ বিস্মিত হতেন, কিন্তু কেউই তাকে কখনোই দেখার সুযোগ পাননি। ওসমান হাদির মৃত্যুতে যখন দেশজুড়ে তোলপাড় শুরু হলো তখন অনেকেই ভাবলেন এবার তো স্ত্রীকে সামনে আসতে হবে, মিডিয়ার সামনে কথা বলবেন, কিন্তু তিনি আসেননি। আবারও স্বজন হারানোর বেদনায় শেখ হাসিনা। তবে এবার নিজের নয়, ভালুকায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডে নিহত দীপু দাসের বাবার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। বিশ্লেষকদের মতে সংবেদনশীল ও আবেগঘন পরিস্থিতিতে থাকা পরিবারটির অসহায়ত্বের সুযোগ নিয়ে নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মজেছেন শেখ হাসিনা। একটি ফেসবুক লাইভে তিনি কথা বলেন যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের মনে ঘৃণ্য উদ্রেক হতে বাধ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি পর্যালোচনায় দেখা গেছে কথোপকথনের সময় শোকাহত দীপু দাসের বাবাকে পাশ থেকে কেউ একজন নিচু স্বরে কথা শিখিয়ে দিচ্ছিলেন। দৃশ্যত কি বলতে হবে, কার নাম উল্লেখ করতে হবে সে বিষয়ে তাকে নির্দেশনা দেওয়া হচ্ছিল। বিশ্লেষকদের মতে একজন সদ্য সন্তানহারা বাবাকে এভাবে রাজনৈতিক বয়ান তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়টি নৈতিক প্রশ্নের বড় প্রশ্ন জন্ম দিয়েছে। ফোনালাপের এক পর্যায়ে শেখ হাসিনা প্রসঙ্গ ঘুরিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার বিষয়ে মন্তব্য করেন। ইনকিলাব মঞ্চ এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ও তথ্য প্রমাণ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরাই হাদিকে গুলি করেছেন। অথচ শেখ হাসিনা দাবি করছে ওসমান হাদিকে তার নিজের লোক হত্যা করেছে। সুদূর ভারতে অবস্থান করে এমন দাবিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা উদ্দেশ্য প্রণোদিত প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। ফোনালাপের বাকি অংশে শেখ হাসিনাকে স্বভাবসুলভ ভঙ্গিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুন্ডু পাক করতে শোনা যায়। দীপু দাসের বাবার হাহাকারকে পুঁজি করে তিনি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং দাবি করেন যে তার শাসনামলে এমন অরাজকতা ছিল না। অথচ দীপু দাসের হত্যাকাণ্ডের পেছনে যে কারখানার অভ্যন্তরীণ বিরোধ এবং ফ্লোর ম্যানেজারের ইন্ধন ছিল সেটি বেমালুম চেপে গিয়ে তিনি পুরো ঘটনাকে রাজনৈতিক